নমস্কার বন্ধুরা, ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সামনে আমি উপস্থাপন করছি জনপ্রিয় লেখিকা গৌরীদের লেখা সেই রাতে নামক অসাধারণ গা ছমছমে ভৌতিক গল্পটি। তো চলুন বন্ধুরা, এবার শুরু করা যাক। আজকেও বাসে চড়ে একেবারে সোজা লেকের ধারে এসে বসল সমীর। বৈশাখী পূর্ণিমার রাত, লোকে লোকারণ্য। প্রতি বছর এই দিনটিতে একটা নেশার ঘোরে ছুটে আসে সমীর লেকের ধারে। আজও এলো, বসলো সেই এক জায়গায় যেখানে সে এসে বসেছিল 10 বছর আগে। চারদিকে তাকালো অনুসন্ধিৎসু চোখে, সেই পরিচিত মুখগুলোকে আজও দেখতে পেল না। তাকালো কচুরিপানায় ভরা কালো জলের দিকে। মনে পড়ে গেল 10 বছর আগের একটা দৃশ্য। সমীর তখন স্কুলের ছাত্র। হায়ার সেকেন্ডারি পরীক্ষা দুবার পেছোতে মানসিকভাবে রীতিমতো বিপর্যস্ত দিনগুলো বৃথা যাচ্ছে। এরপর ভবিষ্যতে চাকরির বয়স যদি পার হয়ে যায়, না আর ভাবতে পারেনি সমীর। বাসে চেপে একেবারে সোজা লেকের ধারে চলে এসেছিল শুধু মনটাকে একটু অন্যমনস্ক করবার জন্য। সেদিনও ছিল বৈশাখী পূর্ণিমা। সামনে কচুরিপানা ভরা লেকের রহস্যময় কালো জল, বাতাসে ফুরফুরে জলো হাওয়া, চারপাশে গাছপালা, নিস্তব্ধ নির্জন। সত্যিই তো, কতক্ষণে খেয়াল হলো সমীরের, লেকের ধারে আছে তো নির্জন কেন? দূরে শুধু এক দম্পতি বসে গল্প করছে, আর তো কাউকে দেখছি না। ওই তো একটি বছর আজ থেকে ফুটফুটে মেয়ে বল নিয়ে খেলা করছে, হয়তো ওদেরই মেয়ে। কিন্তু কেমন বাবা মা ওরা? মেয়েটা খেলছে একেবারে জলের ধারে, বাবা মায়ের খেয়াল নেই। যদি পড়ে যায়, ভাবতেই গায়ে কাঁটা দিয়ে ওঠে সমীরের। সে নিজে সাঁতার জানে না যে উদ্ধার করবে। পরক্ষণে এই ভেবে নিজেকে সান্ত্বনা দেয়, মেয়েটির বাবা নিশ্চয়ই সাঁতার জানেন, তাই হয়তো নির্ভয়ে বসে আছেন। কিন্তু এতেও সান্ত্বনা পেল না সমীর। প্রচণ্ড একটা অস্বস্তি নিয়ে সে এক দৃষ্টে মেয়েটাকে লক্ষ্য করতে লাগলো। না, মেয়েটা বড্ড জলের ধারে এগিয়ে যাচ্ছে। আর থাকতে না পেরে সমীর ডাকলো মেয়েটাকে। ও খুকি, শোনো। বলটা হাতে নিয়ে মেয়েটা থমকে দাঁড়ালো। ভয়ে ভয়ে একবার বাবা মা আছেন কিনা দেখলো, কিন্তু কাছে এলো না। সমীর একটু হেসে হাত নেড়ে বারবার ডাকতে মেয়েটি পায়ে পায়ে ওর কাছে এসে দাঁড়ালো। সমীর বলল, তোমার নাম কি? লীনা, লীনা রায়। তুমি স্কুলে পড়ো? সমীর ওর ভয় ভাঙাতে চেষ্টা করে। হ্যাঁ, ওই বাড়িটা। লীনা আঙুল তুলে দূরের একটা বড় বাড়ি দেখিয়ে দিল। তোমার বাড়ি কোথায়? ওই যে। আবার আঙুল তুলে মেয়েটি দিক নির্দেশ করলো। সমীর ঠিক বুঝতে পারল না, শুধু বুঝলো কাছেই থাকে। আবার প্রশ্ন করলো, ওরা তোমার বাবা মা? মাথা নাড়ল লীনা। এবার সমীর আসল কথাই এলো। বলল, দেখো লীনা, তুমি তো লক্ষ্মী মেয়ে, ওধারে গিয়ে খেলো, জলের ধারে খেলতে নেই। কেন? অবাক হয়ে জিজ্ঞেস করলো লীনা। তোমার বলটা যদি জলে পড়ে যায়, কি নিয়ে খেলবে তুমি বলো? তাছাড়া তুমিও তো জলে পড়ে যেতে পারো। খিলখিল করে হেসে উঠে বলল লীনা, পড়ে গেলে আবার উঠে আসবো, কেমন মজা হবে। সমীর ভাবে অবুঝ মেয়ে বলে কি। বলল, তুমি কি সাঁতার জানো যে উঠে আসবে? লীনা মাথা নেড়ে বলল, না, আমরা কেউ সাঁতার জানি না, আমি, বাবা, মা, কেউ না। এবার সমীর হাসলো। বোকা মেয়ে, তাহলে জলে পড়ে গেলে তোমাকে তুলবে কে? আমিও তো সাঁতার জানি না। হাততালি দিয়ে নেচে উঠে বলে লীনা, বাহ, তাহলে খুব মজা হবে। বলতে বলতে আবার বল খেলতে লাগলো লীনা। সমীর হাল ছেড়ে উঠে দাঁড়ালো। অন্ধকার ক্রমশ গাঢ় হচ্ছে, বাড়ি যেতে হবে। ঠিক করলো যাবার আগে ওর বাবা মাকে একটু সাবধান করে দিয়ে যাবে। যেতে যেতে হঠাৎ পেছু ফিরে তাকালো সমীর, আর সঙ্গে সঙ্গে পাথরের মতো নিশ্চল হয়ে গেল। লীনার বলটা কচুরিপানায় আটকে গেছে, আর লীনা এক পা করে এগিয়ে যাচ্ছে জলের ধারে ওই কচুরিপানায় আটকানো বলটা ধরতে। সমস্ত শরীর হিম হয়ে গেল সমীরের। চিৎকার করে বারণ করতেও পারছে না, যদি চমকে যায় লীনা, অথচ দৌড়ে গিয়ে ধরবারও সময় নেই।
সমীর ওর বাবা মার কাছে দৌড়ে গেল। সঙ্গে সঙ্গে ঝপাত করে একটা শব্দ, লীনার দেহটা তলিয়ে গেল লেকের অতল জলে। দু চারটে বুদবুদ আর একটু আলোড়ন, তারপর সব নিস্তব্ধ। সমীরের চিৎকারে ফিরে তাকালেন লীনার বাবা মা। দৌড়ে গেলেন জলের ধারে। বুক ফাটা চিৎকার করে ওর মা বাবা পরপর লাফিয়ে পড়লেন জলে, আর উঠলেন না। ঠক ঠক করে কাঁপছে সমীর, চোখের সামনে তিনটে মৃত্যু। হঠাৎ সম্বিত পেয়ে বাঁচাও বাঁচাও করে ছুটতে লাগলো পথ ধরে। এখন আর সেটা মনে নেই কেমন করে সে রাতে স্থানীয় থানায় ছুটে গিয়েছিল ও। কাঁদতে কাঁদতে বলেছিল, ওদের বাঁচান বড়বাবু, তিনটে জীবন বুঝি শেষ হয়ে গেল এতক্ষণে। বড়বাবু শান্ত গলায় বলেছিলেন, শান্ত হও, কোনো আত্মহত্যা কেস দেখে থাকলে ঠিক মতো বিবরণ দাও। সমীর সব ঘটনা পাগলের মতো বলতে লাগলো। এই বেলা চলুন বড়বাবু, আর দেরি করলে ওদের বাঁচানো যাবে না। বড়বাবু নির্বিকার হয়ে বলেছিলেন, গিয়ে লাভ নেই, ওরা কেউ আর জীবিত নেই। সমীর রেগে মেগে চিৎকার করে ওঠে, সবটাই তো আপনার অনুমান, এভাবে চুপচাপ বসে থাকবেন? একটু চেষ্টা পর্যন্ত করবেন না? লোক নামিয়ে ওদের উদ্ধারও করবেন না? বড়বাবু গম্ভীর হয়ে বলেছিলেন, কি করতে চাও? কি করতে পারো তুমি? মরা মানুষকে তুমি প্রাণ দিতে পারবে? ওরা তো আর বর্তমান নয়, অতীত হয়ে গেছে। তা বলে চেঁচিয়ে কি বলতে যাচ্ছিল সমীর। বড়বাবু চুপ করিয়ে দিয়ে বললেন, মানুষের সাধ্য কতটুকু সবসময় মনে রাখবে? অসহ্য অসহ্য লাগছিল সমীরের বড়বাবুর এই বড় বড় কথা, কিন্তু বড়বাবুর চোখের দিকে তাকিয়ে মন্ত্রমুগ্ধ হয়ে পড়ল। কি অদ্ভুত সে দৃষ্টি! বড়বাবু তখনও বলে চলেছেন, আজ তুমি যা দেখলে তা 2 বছর আগের ঘটনার পুনরাবৃত্তি। সেদিনও ছিল বৈশাখী পূর্ণিমার রাত। আমরা লোক নামিয়ে তুলেছিলাম 3টে লাশ, বাপ মা ও তাদের 8 বছরের মেয়ে। তারপর থেকে প্রতি বছর এই দিনটিতে এই ঘটনা ঘটে। তুমি নতুন, জানো না, তাই এসেছো, নয়তো লেকে এই দিনটায় জনমানব থাকে না। সেদিন টলতে টলতে বাড়ি ফিরেছিল সমীর। সারা রাত 2 চোখের পাতা এক হয়নি। এমন বাস্তব দৃশ্য যে স্বপ্নের মতো হতে পারে, বিংশ শতাব্দীর যুবক সমীর সেদিন তা বিশ্বাস করতে পারেনি। পরের বছর বৈশাখী পূর্ণিমায় ঠিক করেছিল ঘটনার সত্যি মিথ্যে আর একবার যাচাই করে আসবে। বয়সটা তখন ছিল কম, সাহস হয়নি। বারবার সেই দৃশ্যটা কল্পনা করে শিউরে উঠেছিল। তার পরের বছর কলেজের কয়টি ছেলে নিয়ে দেখা করতে গিয়েছিল সেই থানার বড়বাবুর সঙ্গে, কিন্তু দুর্ভাগ্যবশত বড়বাবু বদলি হয়ে গিয়েছিলেন, দেখা হয়নি। বৈশাখী পূর্ণিমায় দুরু দুরু বুকে গিয়েছিল লেকের ধারে, কিন্তু ঘটনার পুনরাবৃত্তি আর ঘটেনি। তবু কেমন যেন নেশা হয়ে গেছে সমীরের। প্রতি বছর একবার করে এখানে না এসে থাকতে পারে না। তবে আজ এই পরিণত বয়সে বারবার একটা কথাই মনে হয় সমীরের, সেদিনের সেই গভীর রাতে দায় এড়াবার জন্য বড়বাবুর এটা একটা চাল ছিল না তো। এখানেই শেষ হলো গল্পটি। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও অনেক গা ছমছমে ভৌতিক গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।